ধর্ষকরা ৩ জন ছিল বাবা, আর ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি। ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে। পুরো পরিবারের লোকজন ধসেজে গেল আমার কথায়। জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায়, কিন্তু আজকে কোনো কিছুরই তোয়াক্কা করব না আমি। মা বলল, কি সব বলছিস মা তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা বলল, তুই যদি ওদের চিনিস তাহলে তো ওদের শাস্তির ব্যবস্থা করব, আইনের আশ্রয় নিব। না, কিছুই করতে হবে না, জাস্ট শুনে রাখো, কাউকে এ বিষয়ে কোনো কৈফিয়ত দিতেও প্রস্তুত না আমি। আর এই কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে। তারপর সেখান থেকে উঠে আমার রুমের দিকে চলে গেলাম। সবাই যার যার মতো তাকিয়ে আছে আমার দিকে। আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি। সবার সামনে এরকম ভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি। এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বললাম, আর এই নিয়ে আমার ভেতর কোনো অনুতপ্ততা কাজ করছে না, বরং মনে হচ্ছে আরো আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল। সম্ভ্রান্ত এক বড় পরিবারে জন্ম আমার। বলতে গেলে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি আমি। কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি। আর পরিবারের আদর সে তো বলে বোঝাবার মতো নয়। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। ওনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সবই তার রাজকীয় চলাফেরার প্রতীক বহন করে। এত সবকিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও একটুও ভুল করেন না। আর আমার চাওয়াকে তো নিমেষেই মিটিয়ে দিত বাবা। তাই তো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে। মা বাবাকে বলল, তোমার এত নাম যশ, কারো কিভাবে সাহস হলো তোমার মেয়ের সাথে এরকমটা করা? এত প্রভাবশালিতার মাঝেও মেয়ের সাথে এরকম এক ভয়াবহ ঘটনা ঘটবে তা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। বাবা বলল, তাই তো ভাবছি, এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না আমার। তাহলে আমার পরিবারের কিভাবে হবে? আমি দেখি কি করা যায়। আমার ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না, কিন্তু জানতেই বা কতদিন। আর এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথা ব্যথা। তাই তো আমাকে ফিরে পেতেই সবার এমন ঘোট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলল বেশ কিছুক্ষণ। কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার বেড়াজালে সবাই যে হতবাক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ৩ দিন আমার পরিবার আমাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ মেলাতে পারেনি। তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কিনা। আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার, তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে। এর মধ্যে আমার বলা কথাটা তাদেরকে আরো পুড়িয়ে মারছে। একে একে সবারই একটাই প্রশ্ন, আমি কেন এরকম ঘটনার পর বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তখনই মা এসে দরজায় ধাক্কা দিতে থাকে। আমি বিরক্ত হয়ে উঠে দরজার কাছে আসলাম। মা দরজায় ধাক্কা দিতে দিতে বলল, কই রে মা, দরজা খোল, কিছু খেয়ে নিবি, যা হবার পরে হবে, তোর বাবা সব সিদ্ধান্ত নিবে। আমি চেঁচিয়ে বললাম, প্লিজ আমাকে একা থাকতে দাও মা। মা কিছু না বলে চলে যায়। আমি বেলকনির পাশে বসে আছি। চোখের কোণে লেপ্টে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইলাম। ভাঙা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায়। ওরা ৩ জন ছিল তখন। কলেজ শেষ করে ফিরছিলাম। কলেজে একটা কাজ ছিল বলে গাড়ি নিয়ে যাইনি, নির্জনে বাড়ি ফিরছিলাম। অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ ৩ জন ছেলে এসে আমার মুখ চেপে ধরে। আমি কিছু বোঝার আগেই আমাকে নিয়ে যায়। যখন সজ্ঞান ফিরে পেলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম। খুব ভয় লাগছিল আমার। ভয় চিৎকার করে উঠলাম, কিন্তু ফিরতি প্রতিধ্বনি আরো ভয়ানকভাবে ধরা দিল আমার কানে। মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরে আছে। আমি গুটিসুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরো ভীত সন্তপ্ত হয়ে পড়লাম। ২ জন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো, আর অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড। আমি ভয়ে নিজেকে আরো জড়িয়ে নিলাম আর বললাম, কে আপনারা? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা। একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম। বেশ সুদর্শন এক লম্বা পুরুষ। মাথার ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো। ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল। বুঝলাম ইনিয়েদের পালের গোদা। রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসলো। আমি চরম ভীত সন্তপ্ত হয়ে পড়লাম। আমার থুতনিতে হাত দিয়ে চোখটা তুলে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো তুমি। ঘৃণা, রাগ, ভয় তিনটাই চরম আকার ধারণ করলো আমার মনে। খুব শান্ত ভীত হয়ে একবার শুধু বললাম, কে আপনি? আর আমাকে এভাবে ধরে এনেছেন কেন? প্লিজ ছেড়ে দিন। কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো। পেছন ফিরে ওদের জিজ্ঞাসা করলো, খেতে দিয়েছিস ওকে? ওদের মধ্যে একজন বলে উঠল, দেমাগ দেখিয়ে খাইনি বড় ভাই। কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে বলল, রাগ দেখাতে নেই, খেয়ে নাও। আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম, আমায় ছেড়ে দে বলছি। আমার বাবা জানতে পারলে তোদের একজনকেও বাঁচিয়ে রাখবে না। ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমেষেই লাল হয়ে গেল। আমার দিকে ভয়ানক রাগি চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারলো আর বলল, কি বললি? আর একবার বল। তোর বাবার এত দম? এই, একে এক্ষুনি বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে। বলেই চলে যাচ্ছে। আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে ছেলেটি দরজা খুলে বাহিরে গেল। বাকিরা তখনও দাঁড়িয়ে যেন আদেশের অপেক্ষায়। আমি জানি কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। গলার স্বর শুকিয়ে এসেছে, চোখে পানি জমে উঠেছে, কিন্তু আমি আর কাঁদতে পারছি না। এখন আমার মধ্যে শুধুই একটাই অনুভূতি, বাঁচতে হবে। আর যেভাবেই হোক আমাকে এই দুনিয়ার সামনে দাঁড়াতে হবে। সেই রাতটা নরক হয়ে এসেছিল আমার জন্য।
আমি সেসব বর্ণনা করতে পারবো না, পারি না। তবুও বলতে হয়, সেদিন একজন নয়, দুজন নয়, তিনজন, যেন আমি কোনো মানুষই নই, একটা বস্তু, একটা খেলনা মাত্র। কেউ থামাতে আসেনি, কেউ বাঁচাতে আসেনি, একা আমি তিনজন জানোয়ারের মাঝে। পরদিন ভোরে আমার চোখ খুলতে পারিনি ঠিক মতো। শরীরের প্রতিটি কোষ ব্যথায় কাঁপছিল। একটা কম্বলের মতো কিছু একটা গায়ে জড়ানো ছিল। রক্তের গন্ধ, ঘামের গন্ধ কাটার মতো বিচ্ছিল নাকে। ঘরটা তখন ফাঁকা, দরজাটাও খোলা। আমি আস্তে আস্তে খাট থেকে নেমে গেলাম। মনে হচ্ছিল কোথাও একবার দম নিতে পারলে বাঁচি। দরজা দিয়ে বের হতে চাইতেই তাকে আবার দেখলাম। ওই ঝাঁকড়া চুলের ছেলেটা, হাতে এক কাপ কফি, মুখে সেই অদ্ভুত ঠান্ডা হাসি। এত তাড়াহুড়ো কেন প্রিন্সেস? এখনো তো খেলা বাকি। আমি যেতে চাইলাম, কিন্তু সে এগিয়ে এসে আমার পথ আটকালো। একবার চিন্তা করে দেখো, জীবনটাকে নতুন ভাবে শুরু করতে পারো। আমি চাইলে তোমাকে আমার করে নিতে পারি। সবাই যা করেছে ওটা একটা খেলা ছিল, কিন্তু আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি স্তব্ধ, মাথায় ঝড় বয়ে যাচ্ছে। এই লোকটা কি বলছে? যাকে একদিন আগেও হায়নার মতো মনে হচ্ছিল, আজ সে আমাকে তার করে নেওয়ার কথা বলছে। আমি কিছুই বলিনি, শুধু তাকিয়েছিলাম তার চোখে। একটা কথা মাথায় ঘুরছিল, এই লোকটার ভেতরে একটা ছায়া আছে, আর আমি যদি এটাকে ভাঙতে পারি তবে কি প্রতিশোধ নেওয়া সম্ভব? 3 দিন পর কে যেন আমাকে একটা নির্জন রাস্তার পাশে ফেলে গেছে। অচেতন অবস্থায় একটা বয়স্ক মহিলা আমাকে পেয়েছিল। ওনার সহায়তায় আমি বাড়ি ফিরি, কিন্তু ফিরে এসে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা পুরো পরিবারকে কাঁপিয়ে দিল। আমি ওদের একজনকে বিয়ে করতে চাই। এটা শুনে আমার বাবা প্রথমে কিছুই বলতে পারেনি। মা চিৎকার করে কেঁদে উঠল। অপুর আগে ফুঁসছিল। তারা জানে না আমি কাকে বিয়ে করতে চাই। তারা জানে না আমার এই সিদ্ধান্তের পেছনে কি ভয়ানক প্ল্যান লুকিয়ে আছে। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু কোর্ট কাছারি, পুলিশ এসব আমার চাই না। আমি ওর ভেতরে ঢুকতে চাই, আমি ওর বিশ্বাস অর্জন করতে চাই। আমি চাই সে ভালোবাসার মোহে আমার সামনে সব সত্য খুলে বলুক। ওর নাম, ঠিকানা, তার অপরাধের ইতিহাস আর বাকি দুজনের পরিচয়। এই যুদ্ধে আমি একা লড়ব। 2 দিন পর সন্ধ্যায় বাবা আমাকে ডেকে পাঠালেন। আমি নিঃশব্দে গিয়ে বসলাম তার সামনে। বাবা চুপ করে বসেছিলেন কিছুক্ষণ, তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, কে সে? আমি থমকে গেলাম। তুমি ওদের একজনকে বিয়ে করতে চাও বলছো, আমি জানতে চাই সে কে। আমি ধীরে বললাম, আমি এখনো নিশ্চিত না বাবা, আমি শুধু চেহারা মনে রেখেছি, নাম বা পরিচয় না, তবে আমি খুঁজে বের করব। তুমি শুধু আমাকে সময় দাও। বাবা ভ্রুকুচকে বললেন, সময় চাইছো? তুমি কি জানো তুমি কি চাইছো? আমি চোখ তুলে বাবার চোখে তাকালাম। জানি, ভালো করে জানি। তারপর উঠে চলে গেলাম রুমের দিকে। বিছানায় বসে ভাবছি, এখন আমার হাতে আছে কেবলমাত্র সেই ছেলেটির মুখ, যার আচরণ, তার অদ্ভুত ঠান্ডা চোখের চাহনি, আর একটা নাম যেটা সেদিন কেউ তাকে ডেকেছিল, রাজু ভাই। এই নামটুকুই এখন আমার একমাত্র সূত্র। মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে যাচ্ছি, একটার পর একটা রাজু নামের প্রোফাইল। প্রতিটা ছবি ভালো করে জুম করে দেখি চোখের দৃষ্টি মেলে কিনা। হঠাৎ একটা প্রোফাইলে গিয়ে থমকে গেলাম। ছেলেটার ছবিতে সেই একই ঠান্ডা অদ্ভুত হাসি। নাম হাশেম রাজু। বেশ কয়েকটা ছবিতে দামি গাড়ি, দামি জামা, গলাতে সোনার চেন। ডান পাশে সবসময় কয়েকজন যুবক, চেহারা গডফাদার টাইপের। আমি নিশ্চিত এই লোকটি সেই রাতের লিডার। আমার মনে পড়ছে তার চোখ, তার চুল, এমনকি সেই ভয়ঙ্কর গলা। প্রোফাইল ঘেটে একটা তথ্য পেলাম, সে নিয়মিত একটি ক্যাফেতে যায় বন্ধুদের সঙ্গে। এটা থেকেই শুরু করতে হবে তাহলে। আর এখানেই সাইলেন্স প্রতিশোধের প্রতিজ্ঞা দেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কেন মেয়েটি তার ধর্ষককে বিয়ে করতে চায়? তাহলে কি প্রতিশোধের খেলা আরো জমবে? মেয়েটি কি পারবে প্রতিশোধ নিতে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।